গরিব হয়ে আদৌ কি চাকরি পাওয়া যায় বা বুয়েটে চান্স পাওয়া যায়। দেখা যাতে ইন্টারের প্রথম 2-3 মাস আমি ঠিক মতো লেখাপড়া করতে পারিনি, যেখানে ম্যাথসের খরচে ঠিক মতো দিতে পারি না, আর ওখানে তো খাওয়া আমার জন্য বিলাসিতা। তোমার কি মনে হয়, মানে তোমার কি কোনো ঘাটতি ছিল? এত কষ্টের টাকা এগুলো বিফলে যেতে দেওয়া যাবে না। লাইভ ক্লাস বেটার নাকি রেকর্ডেড ক্লাস বেটার? আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই স্পেশাল একটা গল্প শুনবো। আমাদের স্টুডেন্টের গল্প, এসিএস এর স্টুডেন্টের গল্প, যে কিনা এই বছর বুয়েটে ভর্তি পরীক্ষায় ৩৮৩তম হয়ে বর্তমানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা ট্রিপলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছে। ওর স্পেশালিটি হলো ও বাংলাদেশের খুবই প্রত্যন্ত একটা গ্রাম থেকে, সিরাজগঞ্জের চরকাদাই গ্রাম, যেখান থেকে এই পর্যন্ত বুয়েটে কেউই চান্স পায়নি। ওর গ্রামের প্রথম। তো আমাদের সাথে আজকে আমরা যার গল্প শুনবো ওর নাম হচ্ছে জাকারিয়া। তোমরা যারা বুয়েট ভর্তি পরীক্ষার পর আমাদের অনুভূতি শেয়ারিং লাইভটা দেখছিলা, জাকারিয়া কিন্তু ওর গল্পের ছোট্ট একটা পার্ট সেখানেও বলছিল, কিন্তু সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট ছিল। তো সময় স্বল্পতার কারণে আমরা ওর পুরো গল্পটা শুনতে পারি না। ও যখন অনুভূতি শেয়ারিং লাইভটায় ওর গল্পটা শেয়ার করতেছিল, আমরা টিচাররা অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। তো ওর পুরা গল্পটা আজকে আমরা শুনবো, তার থেকে আমরা নিজেরা ইন্সপিরেশন নিব, তোমরা ইন্সপিরেশন নিবা। জাকারিয়া ওর গল্প থেকে আমরা নিশ্চিন্তে এটা বুঝতে পারবো যে ইচ্ছা শক্তি, প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে আসলে কোনো বাধাই কোনো প্রতিবন্ধকতা না। তো জাকারিয়া, আমরা আসলে শুরুতেই তোমার গল্পে চলে যাব। কেমন আছো এগুলো তো আর জিজ্ঞেস করার কিছু না, এগুলো তো আমি তোমাকে আগেই জিজ্ঞেস করে ফেলছি। তো তোমার গল্পটা শুনতে চাই, তোমার পুরো এইচএসসি লাইফ, তোমার গ্রামের কাহিনী, তারপর অ্যাডমিশন টেস্টের যে স্টোরিগুলো সব কিছু শুনতে চাই একদম প্রথম থেকে। তোমার ফ্লোর, তোমার গল্পটাই আমাদের আজকের মূল বিষয়। সো আমি তোমার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাকারিয়া, এবছর বুয়েটে ট্রিপলি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। আমার ছোটবেলা থেকে আমার বাবা আমাকে স্বপ্ন দেখিয়েছে যে কিভাবে বড় হতে হয়। যদিও আমার বাবা কৃষক এবং আমাদের নিজস্ব কোনো জমি নেই, বাবা অন্যের জমিতে কাজ করে আমাদের সংসার চালাতো। আমাদের ফ্যামিলি মেম্বারটা একটু বেশি হয়, দেখা যাইতে যেন বাবার একার পক্ষে এই সংসার চালানো প্লাস আমাদের লেখাপড়ার খরচ চালানো অনেকটা টাফ হতো। তো দেখা যেত এই কারণে যে আমার বড় আপুরা যারা আছে ওনারা বেশি দূর লেখাপড়া করতে পারে না। আর গ্রামাঞ্চলের সাধারণত ওরকম সুযোগ সুবিধা না থাকায় তারা দেখা যাইত যে ক্লাস 8 পাস, আবার কেউ ক্লাস 6-7 পর্যন্ত লেখাপড়া করেই তারপরে আর লেখাপড়া করতে পারেনি। সংসারের জন্য মানে সংসারের কাজে জড়িত হয়ে গেছিল। সংসারটা যেন ভালোভাবে চলতে পারে একটু। এ কারণে বড় ভাইয়া মাঝেমধ্যে দেখা যাইত বাবার সাথে কাজ করত। অন্য জেলায় যেমন ফরিদপুর বা টাঙ্গাইল বা যেখানে গেলে একটু কৃষিকাজের দাম একটু বেশি, ওইসব এলাকায় বাবার সাথে গিয়ে কাজ করত। এতে আমাদের সংসারটা একটু যাতে ভালো করে চলে। তো আমাদের বিশেষ করে আমি খুব ছোটবেলা থেকেই এই চিন্তাটা করতাম যে বাবা-মা এত কষ্ট করে, তো আমার ৫-১০ জনের সাথে তুলনা করলে হবে না। যে ও এত সুযোগ সুবিধা পাচ্ছে, আমি তো কোনো সুযোগ সুবিধা ওরকম পাচ্ছি না। তো ওই চিন্তাটা আমি কখনোই করতাম না। আমি ভাবছি যে নিজেকে ইউনিক হিসেবে নিয়ে যাব। আমার স্কুল, কলেজ সবকিছুই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরা যায় যে প্রত্যন্ত অঞ্চলে ছিল। আমি আমার এলাকা থেকে ১ম বুয়েটিয়ান এবং কলেজ থেকেও এর ১০-১২ বছর আগে বুয়েটে এতদূর কেউ আসতে পারেনি। তো এটা আমাকে অনেকে লো করে দিত। মানে অনেক লো ফিল করাতো যে আমাদের কলেজ থেকে কেউ সাধারণত চান্স পায় না, এত বছর ধরে চান্স পায় না। আদৌ কি আমি চান্স পাবো? তো যখন ভালো করতাম, লেখাপড়া ভালো করতাম, তারপরেও এই চিন্তাটা আমার মাথায় থেকে যেত। তো যাই হোক, তাও নিজে কনফিডেন্ট থাকার চেষ্টা করেছি পরিবারের কথা ভেবে যে না, আমাকে বড় হতে হবে। আমি আমার হাই স্কুলটা কমপ্লিট করেছি বেলতল উচ্চ বিদ্যালয়, এবং আমার কলেজ ছিল শাহজাদপুর সরকারি কলেজ। যখন করোনা আসে তখন বড় ভাইয়া স্কলারশিপ পাই। স্কলারশিপের টাকা দিয়ে এমন এই আমাদের এক আঙ্কেল আমাদেরকে হেল্প করেছিলেন। উনার টাকা দিয়ে একটা ফোন কেনা হয় যেন অনলাইন ক্লাস করার জন্য। এটা কবে কেনা হয়? এটা ২০২২ সালে। তখন তুমি কোন ক্লাসে পড়ো? আমি তখন ক্লাস 10 এ পড়ি। মানে বড় ভাইয়ার কলেজও পড়ে তখন যাতে ফোনটা কেনে।
তো তখন ফোন পেয়ে ফার্স্টে আমি ইউটিউবে আমিও তো ফোন তখন বুঝতাম না। তো এটাই সার্চ করেছিলাম যে গরিব হয়ে আদৌ কি চাকরি পাওয়া যায় বা বুয়েটে চান্স পাওয়া যায় এরকম একটা সার্চ করেছিলাম। তো তখন ২-৩ টা স্টোরি আসতো যে এরকম যে অদম্য দারিদ্রতাকে জয় করেছে এরকম। ওগুলো দেখতাম, অনেক মোটিভ হতাম। এছাড়াও বুয়েটের অনেক ব্লগ ভিডিও যেগুলো থাকতো ওগুলো সার্চ করে দেখতাম। নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করতাম। তো আমার এসএসসি পরীক্ষার মোটামুটি একটা ভালোই মার্কস এসেছিল। আমি চাইলে ভালো কলেজে ভর্তি হতে পারতাম। কিন্তু আমার দেখা যেত আমার যারা স্কুল ফ্রেন্ড ছিল ওরা সবাই ভালো কলেজে ভর্তি হয়। কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও টাকার অভাবে আমি মানে নিজের এলাকাতেই ভর্তি হই। তো ১ম থেকেই আমি আসলে বলতে গেলে কলেজে ওইভাবে যাইনি যে না আমার নিজেকে বেশি সময় দিয়েছি আমি। নিজেকে মানে সেলফ স্টাডি ওইটাতে আমি বেশি ফোকাস দিয়েছি। YouTube থেকে ১ম দিকে ফ্রি ক্লাসগুলো করতাম ভাইয়াদের। উম স্পেশালি যদি বলি রাকিব ভাইয়ার ক্লাসগুলো আমার অনেক পার্সোনালি অনেক ভালো লাগতো। বা ভাইয়ার বিহেভিয়ার বা কথাবার্তা বিশেষ করে আমার অনেক ভালো লাগতো। আমি কলেজে থাকাকালীন ম্যাথে থাকতাম যেহেতু আমাদের বাসায় ওরকম ছোট বাড়ি হওয়ায় ওরকম পরিবেশ পেতাম না। যে হট্টগোল চলতো বা গোলমাল চলতো পড়াশোনার পর্যাপ্ত পরিবেশ না থাকায় মেসে থাকতাম। নিজে টিউশনি করতাম। কোন ক্লাসে টিউশনি করাইতাম? ক্লাস 10 এ মাঝে মধ্যে ছোট বাচ্চাদের পড়িয়েছি আর কলেজে ওঠার পর ক্লাস 10, 9, 8 এগুলো পড়াইছি। আমি যখন ক্লাস 12 এ পড়ি, মানে দ্বাদশে পড়ি, একাদশেও পড়িয়েছি। ও তো ওইখানে টিউশনি তেমন ভালো না থাকে দেখা যেত বড় ভাইদের কাছে টিউশনি চাইতাম বা বিভিন্ন ম্যাডামদের কাছে বলতাম। তো আমার ম্যাথের খরচ আনুমানিক প্রায় লাগতো ৳৪,০০০ আর আমি টিউশনি করে ৳৩,০০০ র মতো মানে জোগাড় করতাম। তো দেখা যেত এই ৳৩,০০০ দিয়ে আমার ম্যাথ খরচ চলত না। তো দেখা যেত মাঝেমধ্যে আমি এই ম্যাথের মিল অফ করে দিতাম বা আদার্স ওই কাজগুলো করতাম। যেমন ভালো খাতা কলমে আমি লিখতাম না। মানে নিজে জ্ঞান করেই লিখতাম না যদি এই টাকাগুলো দিয়ে যদি মানে সেভ করতে পারি। যেহেতু ফ্যামিলি তো আমাকে দিতে পারবে না। একটু থামাতে চাই। তো তোমরা যারা এই গল্পটা শুনতেছো, স্পেশালি কলেজের বা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা ওর কথাটা শুনছো? ওর মেসের বিল ছিল ৳৪,০০০ মানে মাসে ৳৪,০০০ খরচ হইতো। ও ৳৩,০০০ নিজে টিউশন করে কামাইতো। আর বাকি ১,০০০ ও পারত না। ওই ৳১,০০০ বাঁচানোর জন্য ও নিজের মিল পর্যন্ত অফ রাখতো। খাওয়া-দাওয়া অত ভালো করে করতে পারত না। ভালো খাতায় লিখতো না। তোমরা যারা ছোটবেলায় দেখছো, আমাদের ছোটবেলায় অনেক টাইপের কাগজ ছিল। সোনালী কাগজ বলতো একটাকে, তারপর মোটা কাগজ একটা, নিউজ প্রিন্ট ছিল একটা। ও ভালো খাতায় লিখতো না পর্যন্ত। আর ও কিন্তু এই বছর বুয়েটে ভর্তি পরীক্ষায় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট পাইছে। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর সবচাইতে সেরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্টটা। এই পরিস্থিতি থেকে ও যেটা অর্জন করছে, আমি নিশ্চিত তোমরা যারা দেখতেছো তোমাদের মধ্যে 98% না আরো বেশি মানুষের অবস্থা এর থেকে বেটার। তাহলে তুমি কোন এক্সকিউজ দিয়ে পড়াশোনা করতেছো না বা ফাঁকি দিচ্ছ? একটু জাস্ট নিজেকে জিজ্ঞেস করো। আমার গল্প আবার ফিরে যাব। তো দেখা যেত যে বিভিন্ন পুরাতন লাইব্রেরিতে গিয়ে পুরাতন বইগুলো কিনতাম। যেহেতু ইন্টারের বইগুলো অনেক প্রাইস হতো বইগুলো। এরপরে দেখা যায় অনেক মন খারাপ হতো যে ঠিকমতো বই পাচ্ছি না বা ওইরকম। দেখা যেত ইন্টারের ১ম ২-৩ মাস আমি ঠিকমতো লেখাপড়া করতে পারিনি বই না থাকায়। তো আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের কাছ থেকে কিছু বই নিয়েছি এবং বাজার থেকে কিছু পুরাতন টেস্ট পেপার গুলো কিনেছি, ওগুলোই সলভ করেছি। তারপরে আমার এফআরবি এসএস থেকে একটা কোর্স লঞ্চ করে যার নাম হচ্ছে এফআরবি। তো ওইটা আমি বড় ভাইকে বলেছিলাম যে ওই কোর্সটা আছে ওই আমি ওটা করতে চাই। তো বড় ভাইয়া আমার অনেক যত্ন নিত যেন লেখাপড়া ওরও ইচ্ছা ছিল যেন আমি যেন বুয়েটেও হতে পারি বা একজন ইঞ্জিনিয়ার হতে পারি। তো ও কি করতো? ও কাজ করতো। অন্যের জমিতে কাজ করে কিছু টাকা ও সঞ্চয় করে রেখেছিল। পরে ওইটা ও আমাকে ধরিয়ে দিচ্ছে। আমার খুবই কষ্ট হয়েছে ভাই যে ওর নিজের জ্বর, অনেক জ্বর মানে ও নিজে ওষুধ কিনা ওষুধ কেনার পরিবর্তে বা নিজের চিকিৎসার পরিবর্তে ওই টাকাটা আমাকে দিচ্ছে যে, "নে তুই কোর্স না বলছিলি যে ওই কোর্স কিনবি নে টাকা নে।" তো ওই কোর্সগুলো ওই টাকাতে আমি কোর্সে এনরোল করেছিলাম। ক্লাসগুলোও করতাম। যেগুলো আমার আগে থেকে করা ছিল স্লাইড দেখতাম। তো
তো এভাবে যাচ্ছিল। তো আবার এসএস থেকেই একটা ইঞ্জিনিয়ারিং কোর্স লঞ্চ করে। তো ওইটার রিভিউ আমি অনেক ভালো পেয়েছিলাম। যে ২২ ব্যাচ থেকে ২৩ ব্যাচ যে অনেকে বুয়েটে ৭০০ নাকি ৮০০ প্লাস এরকম চান্স পেয়েছে। তো আমি ভাবলাম যদি এতজন থাকে আমারও হয়তোবা একটা চান্স আছে যে এটাতে। তো আমার বড় আপুর বিয়ের জন্য আমাদের ফুপুর কাছ থেকে কিছু জমি নিয়ে বিক্রি করা হয়। তো ওইখান থেকে আমি টাকাটা মানে আলাদা করে নিয়েছিলাম যেন আপনাদের কোর্সে ওই ইঞ্জিনিয়ারিং কোর্সটাতে যেন ভর্তি হতে পারি। তো যখন লঞ্চ করেন তখন ওইটাতে আবার এনরোল করি এবং যেহেতু আমি এত কষ্ট করে ভর্তি হয়েছি তো আমার একটা জেদ ছিল যে না এত কষ্টের টাকা এগুলো বিফলে যেতে দেয়া যাবে না। আমি ক্লাসগুলো আগেই করিয়ে রাখছিলাম। ফিজিক্স এবং ম্যাথের প্রায় সবগুলো ক্লাসই করিয়ে রাখছিলাম একাডেমিকে থাকতেই। এটা কি আর্কাইভ মানে আগের হ্যাঁ, বছরের আর্কাইভ গুলা? ২৩ ব্যাচের আর্কাইভ ক্লাসগুলো। আচ্ছা। ও হচ্ছে এইচএসসি ২৪ ব্যাচের। তো কোর্সটা কিনা আগের বছরের যে আর্কাইভের ক্লাসগুলো ছিল ওগুলো কমপ্লিট করে রাখছিল। জি। যেহেতু আমাদের সময় স্বাধীনতা আন্দোলন মানে এই হ্যাঁ, ওইসব চলে তখন কিছুদিন বন্ধ পাই আমরা। ওই সময়গুলো আমি অনেক ইউটিলাইজ করছি। দেখা যাচ্ছে যে খাওয়া-দাওয়া প্রায় এভারেজ ১০ মানে ১২-১৩ ঘন্টা আমি ক্লাসই করতাম। তো ওই ক্লাসগুলো আমার জন্য একটা ব্লেসিং ছিল। তুমি যেহেতু অলরেডি বলছো তুমি এসিএস এর এফআরবি কোর্সটায় ছিলা আর হুম, হুম। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হুম। হইছিলা। এগুলোতে ভর্তি হতে তোমাকে অনেক স্ট্রাগল করা লাগছে। আ তুমি কিন্তু একাডেমিকের কথা কিছু বলো নাই। একাডেমিক কি সম্পূর্ণ নিজে প্রিপারেশন নেওয়া হইছে বা ধরো কোথাও প্রাইভেট পড়া হইছে এরকম কিছু? আমি অফলাইনে আমার এক পরিচিত ভালো স্যার ছিল মানে আমার ভালো সম্পর্ক ছিল। বায়োলজি মাঝে মধ্যে যাইতাম। মানে বায়োলজিটা আমি পারতাম না। আচ্ছা, ওইটা আচ্ছা। আর বাকিগুলো সম্পূর্ণ নিজে, নিজে হ্যাঁ, হ্যাঁ, প্রিপারেশন নিজে নেওয়া। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিজে করতাম। ও কিন্তু কোথাও প্রাইভেট পড়ে নাই কিংবা অনলাইনে কোনো কোচিং এও ভর্তি হয় নাই। তো আমরা এখন ওর কাছে এই যে এই গল্পটা শুনবো কিভাবে ওর একাডেমিক জার্নিটা ছিল। তো কোনো কোচিং বা প্রাইভেট না পড়েও কিভাবে একাডেমিকের জার্নিটা শেষ করছে। সো এটা যদি তুমি বলতা কারণ আমাদের অনেকেই এরকম আছে যে একাডেমিকে আ কোচিং এর টাকা ম্যানেজ করতে পারে না। সো ওরা কিভাবে পড়তে পারে? কিংবা তোমার অবস্থায় যারা আছে কিংবা তোমার থেকে আরেকটু ভালো অবস্থায় যারা আছে ওরা কিভাবে ওদের একাডেমিক জার্নিটা কমপ্লিট করতে পারে? ওই YouTube এ এভেইলেবল সোর্স আছে যে ফ্রি ক্লাসগুলো আছে ওগুলো আমরা অনেকে নেগলেক্ট করি যে না আদৌ এগুলো ফ্রি ক্লাস ৩-৪ বছর আগের নেওয়া ক্লাস এগুলো আদৌ হবে কিনা। কিন্তু আসলে আমি ওই ক্লাসগুলি করেছি। ফিজিক্সের জন্য আমি মাস্টার ভাইয়ের ক্লাসগুলো মোস্ট অফ দ্যা ক্লাস মাস্টার ভাইয়েরটাই করেছি। ম্যাথে অভিদত্ত, তুষার ভাই আর রাকিব ভাইয়েরটা মিক্সার করে করেছি। ক্যালকুলেটর হ্যাডস গুলো আমি ফার্স্ট ইয়ারেই শিখে নিয়েছিলাম। আর কেমিস্ট্রি মোস্ট অফ দ্যা ক্লাস একাডেমিকে আমি হিমেল ভাইয়েরটাই করিয়েছিলাম। আচ্ছা। তো ও কিন্তু কোনো কোচিং বা কোনো কোর্সে ভর্তি হয় নাই। YouTube এর যে ফ্রি রিসোর্স গুলা আছে, এগুলা দেখেই ওর একাডেমিকের জার্নিটা পুরা কমপ্লিট করছিল। তোমার কি মনে হয়? মানে তোমার কি কোনো ঘাটতি ছিল? মানে ওই একাডেমিকে একটা অনেক বড় সমস্যা দেখা দিত যে কোনো ম্যাপ মাঝে মধ্যে তো আটকে যাই। মানে ম্যাথ প্রবলেম সলভিং। তো আমার তো ওইরকম হোম টিউটর বা কেউ ছিল না যে না আমি তাকে দেখিয়ে নিয়ে সলভ করাবো। ওইটা আমি দেখা যাইত নিজে প্র্যাকটিস নিজেই ভাবতাম যে সলভ করা যায় কিনা। যে কিছু পারতাম না। তো এটার ক্ষেত্রে এটা আমার বাধা ছিল। কিন্তু পরে জানতে পারি যে অনলাইনে নাকি ডাউট সলভ নাকি এরকম একটা রিসোর্স আছে। তো ওইটা আমি যদিও ইউটিলাইজ করতে পারি নাই। আমি আমার জানা ছিল না। এটা আমার প্রবলেম দেখা দিয়েছিল। বুঝতে পারছি। তারপরও প্রবলেম থাকলেও ও কিন্তু বাধাগুলা পার করে ফেলছে। ও যে নিজে থেকে চেষ্টা করছে, ওইটা কিন্তু অনেক বড় একটা লার্নিং। হ্যাঁ, তোমার প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ হয় ওটা করতে গিয়ে। একটা প্রবলেম তুমি পারতেছো না। এখন যদি ১ম বারেই তোমার টিউটর থাকে, হোম টিউটর থাকে যেটা ঢাকা শহরে হয়। হ্যাঁ? বাসায় হোম টিউটর আছে, একটা অঙ্ক পারতেছে না। তুমি ঠাস করে জিজ্ঞেস করো, "ভাই এটা সলভ করে দেন, এটা পারতেছি না।" এটা কিন্তু আসলে ডিপেন্ডেন্সি হয়ে যায় আরেকজনের উপরে। যেটা জাকারিয়ার ছিল না। ও নিজে চেষ্টা করছে। নিজের প্রবলেম সলভিং স্কিলটা বাড়ছে। এটা খুবই ইম্পোর্টেন্ট। জি ভাই, আমারও মনে হয় যে প্রবলেম সলভিং স্কিলটা অনেক ইম্পোর্টেন্ট। মানে নিজে একটা নিউ প্রবলেম যাতে অ্যাপ্রোচ করতে পারি কিভাবে। যেহেতু আমি নিজে একটু সেলফিশ টা একটু বেশি করছি এই কারণে আমাকে অনেক হেল্প করছে। এটা আচ্ছা। তো একাডেমিকের জার্নিটা গেল। তারপর তুমি আমাদের এফআরবি কোর্সটায় ভর্তি হয়েছিলা। জি, আ এসিএস এর সবচেয়ে পপুলার কোর্স বোধহয় এফআরবি। যেখানে একদম লাস্ট মোমেন্টে অনেক স্টুডেন্ট যাদের অবস্থা খুবই বাজে অবস্থা। ভালো স্টুডেন্টরাও ভর্তি হয়। ওরা এসে
ওদের একাডেমিকের প্রিপারেশনটা কমপ্লিট করে এবং এইচএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করে। তো জাকারিয়া থেকে আমরা শুনবো ওর এফআরবির জার্নিটা কেমন ছিল? জাকারিয়া। যেহেতু আমি একাডেমিকে মোটামুটি পড়েই রেখেছিলাম, তো আমার খুব বেশি কষ্ট হয়নি যে অনেকে যেটা করে, অনেক জুনিয়র আছে মেসেজ দেন যে ভাই আমার 0% সিলেবাস শেষ, 20% সিলেবাস শেষ। ওরকম আমার ছিল না। মোটামুটি কমপ্লিট ছিল। তারপরেও আমি মানে কনফিডেন্ট ছিলাম না যে আমি পারবো কিনা। তো ওইটি তাও এফআরবি যেগুলো ১ম দিকের ক্লাসগুলো আমি করতাম। পরে যেগুলো দেখতাম যে ইউটিউবের রিসোর্স গুলোর সাথে মিলে যাচ্ছে। যে এ যেমন আপনার ক্লাসের কথাই বলি যে আপনার ইউটিউবের ক্লাস আর এফআরবি ক্লাসের কিছুটা অনেকটাই মিল আছে। তো যেগুলো মিলে যাচ্ছিল ওগুলো আমি আর করিনি। সিলাইড দেখছি। যে সিলাইড দেখে কভার করে দিয়েছি। যে না এগুলো তো আমি পারি। আচ্ছা। তো এফআরবি গেল। আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচেও তুমি ছিলা এসিএস জি, ইঞ্জিনিয়ারিং। এটা কবে এনরোল করা হয়েছে? মানে এইচএসসির আগে? জি এইচএসসি এর আগে। আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ২ টা পার্ট থাকে। ফেজ 1 হ্যাঁ, এইচএসসির আগে আচ্ছা। আর ফেজ 2 হচ্ছে এইচএসসির পর। তোমার কি মানে তুমি ফেজ 1 কি কমপ্লিট করছিলা? হ্যাঁ, মানে এইচএস কি হ্যাঁ, না আমি তোমার কথা শুনে বুঝলাম। তুমি বলছিলা যে এইচএসসির আগেই আর্কাইভ সহ সব করে হ্যাঁ, ফেলছে। হ্যাঁ। মানে ফেজ 1 মানে আমি বলি ভাইয়া যেগুলো লাইভ করাইতো ২-৩ টা চ্যাপ্টার করে ফেজ 1 ধরা হয়। ওগুলো কমপ্লিট করেছি। আর অন্যান্য যেসব অধ্যায় বাকি রয়েছিল এই ফিজিক্সে এবং ম্যাথে আমি আর ২৩ এর আর্কাইভ ক্লাসগুলো থেকে করে ফেলছি এইচএসসির আগেই। এইচএস এর আগে। এইচএসসির আগেই। তো জাকারিয়া আসলে ও কিন্তু একাডেমিকে অনেক আগায়ে ছিল। এজন্য ও এটা করতে পারছে। এইচএসসির আগেই আর্কাইভ। আর্কাইভ বলতে গত বছরের ক্লাসগুলা ও সব করে ফেলছে। আচ্ছা এখন তোমার কাছে একটা কোয়েশ্চেন করব। এই কোয়েশ্চেনটা আমি অনেককেই করি। লাইভ ক্লাস বেটার নাকি রেকর্ডেড ক্লাস বেটার? আচ্ছা, বাহ! আমার কাছে রেকর্ডেড ক্লাসই বেটার মনে হয়। অনেকের অনেক রকম সাজেশন থাকতে পারে। কারণ রেকর্ডেড ক্লাস দেখা যায় তো যে নিজের ইচ্ছামতো দেখা যায়। কোনো কিছু না বুঝলে ব্যাকে যাওয়া যায়। আবার যদি টাইম যদি শর্ট থাকে একটু স্পিড বাড়িয়ে দেখা যায় যেটা আমি করতাম। আমি অলওয়েজ 1.75 2x বা 1.5 এরকম দেখার চেষ্টা করি। ঠিক আছে? তো যার চয়েস তো আমি রিকমেন্ডেড করি রেকর্ডেড ক্লাস। তো আবার এমন যাতে না হয় রেকর্ডেড ক্লাস জমতে সব ক্লাসই জমে গেছে তুমি আর করোই নাই। So এটা তাদের জন্য যারা কি ডেডিকেটেড। নিজের উপর এই কনফিডেন্সটা আছে যে আমি ক্লাসগুলো কমপ্লিট করতে পারবো। সো জাকারিয়ার মতে রেকর্ডেড ক্লাসটা বেটার। আমার মতেও রেকর্ডেড ক্লাসটা তাদের জন্য বেটার যারা নিজে থেকে নিজের ইচ্ছা শক্তিটা আছে যে আমি শেষ করব। গ্যাপ দেওয়া যাবে না। ও এইচএসসির আগে আর্কাইভে সব ক্লাস করে ফেলছে। হ্যাঁ? এখন তুমি যদি এভাবে ভাবো জাকারিয়া ভাই বলছে রেকর্ডেড ক্লাস বেটার, রাকিব ভাই বলল আমি রেকর্ডেড ক্লাসই করব। জমতে আছে ১ মাস বাকি তোমার সব রেকর্ডেড ক্লাস পড়ে আছে। এটা যাতে না হয়। রেকর্ডেড ক্লাস করলেও রেগুলারিটি মেইনটেইন করে করতে হবে। জি, ধরো একটা লাইভ ক্লাস হইছে, তুমি ওই দিনই বা ওই দিনের পরের দিনই ওই রেকর্ডেড ক্লাসটা কমপ্লিট করে ফেলতে হবে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। ঠিক আছে? রেকর্ডেড ক্লাস বেটার যদি তুমি রেগুলারলি রুটিন মাফিক সেটা ফলো করতে পারো। যেই সপ্তাহে ৬ টা ক্লাস বা ৭ টা ক্লাস হইছে, ওই সপ্তাহে ওই ৭ টা ক্লাস তুমি রেকর্ডেড দেখে ফেলছো। এবার তোমার অ্যাডমিশন টাইমের যেই গল্পটা সেটা আমরা শুনতে চাই। তো এইচএসসি তো গেল। এইচএসসির রেজাল্ট হ্যাঁ, জিপিএ 5 ছিল। এমন এনাফ মার্ক ছিল। যে মানে ১ম দিকে একটু টেনশন হতো যে আদৌ আসবে কিনা। তো এখানে আমি এইচএসসি 25 ব্যাচদের জন্য কিছু বলতে চাই যে যারা মানে ওদের তো প্রায় ২ মাসের মতো সময় আছে বোর্ড এক্সামের জন্য। তো অনেকে দেখা যায় আমাকে মেসেজ দেয় যে, "ভাই আমি কি ইঞ্জিনিয়ারিং কোর্স মানে এখন ক্লাস করব কিনা?" তো তারাই করতে পারবে যাদের কনফিডেন্ট আছে যে, "না আমি বোর্ডে একটা ভালো রেজাল্ট মানে মিনিমাম ক্রাইটেরিয়াটা আনতে পারবো অ্যাডমিশন বসার জন্য।" যারা ওরকম কনফিডেন্ট আছে তাদেরকে আমি সাজেস্ট করব, হাইলি সাজেস্ট করব যে, "না এখনই কিছু ক্লাস করে রাখো।" যাতে অ্যাডমিশনে এটা অনেক বেনিফিট দিবে। স্পেশালি আমাকে অনেক বেনিফিট করছে এইটা। আর যাদের এখনো কনফিডেন্ট নাই যে না আমি বোর্ডে ভালো করবো কিনা বোর্ড এক্সাম, তো তাদের বলবো যে এখন আর করার দরকার নেই। এখন তোমরা বোর্ড এক্সামের দিকেই ফোকাস দাও। এটাই মেইন ফোকাস দেওয়া আমার মনে হয় বেটার হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা সাজেশন। এটাও আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি। তো এইচএসসিতে আগে। কারণ এইচএসসিতে তুমি যদি ভালো না করো কিংবা এই টেনশনটা থাকে যে আমি বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়া বা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়াটা ফিল করতে পারবো কিনা। কিংবা মেডিকেলেও কিন্তু জিপিএর উপর একটা নাম্বার থাকে। সো ওই নাম্বারটা ফুলফিল করতে পারবো কিনা। এই টেনশন মাথায় নিয়ে না অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়াও খুব কঠিন। সো অ্যাডমিশন টাইমে যাতে এইটা মাথায় না থাকে, তোমার এইচএসসি পরীক্ষায় এতটুকু ভালো দিতে হবে যাতে তুমি নিশ্চিত থাকো যে আমার যেখানে ড্রিম পরীক্ষা দেওয়া আমি সেখানে পরীক্ষা দিতে পারবো। এবার নিশ্চিন্তে ওটার পরীক্ষা নাও।
মানে দেখা যাবে তোমার টার্গেট হচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ারিং, তুমি এইচএসসি পরীক্ষা দিছো একটু খারাপ করে, এবার তোমার মাথায় সবসময় ঘুরপাক খাবে, আমি কি বসতে পারবো পরীক্ষায়? এটা যাতে না হয়, জাকারিয়া কিন্তু এটা বলছে, এটা সবাই বলবে। ছোটবেলা থেকে বড় ভাই কাজ করতো বাবার সাথে, তো আবার সেই কাজ করতে যায়, কাজ করে এবং আমরা কিছু ঋণ নেই, ঋণ নিয়ে প্রায় 20,000 টাকার মতো হয়। ওই টাকা দিয়ে আমাকে কোচিংয়ের জন্য পাঠায়। তো ওই টাকাগুলো আমি নিয়ে যাই, অনেক কষ্ট করে চলতাম। দেখা যেত অ্যাডমিশনের সময় আমার বড় ভাইয়া নিজে যেখানে টিউশনি করে নিজের ডাইনিং বিলটা বাকি রেখে আমাকে টাকা দিত। দেখা যেত আমার আমার বড় আপু গার্মেন্টসে থাকতো, মানে দুলাভাইয়ের সাথে, ওখান থেকে আমাকে টাকা দিত যে তুই চল, যে তুই মানুষ হ। ওই টাকাগুলো দিয়ে আমি চলতাম। যদিও অনেক কষ্ট হতো, অনেক কাজ করতো। যে অ্যাডমিশনের সময় দেখতাম যে পোস্ট দিত। ডক্টর রিজভী ভাই একটা পোস্ট দিয়েছিলেন যে এই সময় প্রোটিন খেতে, মানে ডিম, দুধ বা ভালো ফলমূল খেতে, যাতে একটু আলাদা শক্তি আসে অ্যাডমিশন। তো ওইগুলো দেখে আমার খুব খারাপ লাগতো। যেখানে ম্যাথের খরচে ঠিকমতো দিতে পারি না, আর ওখানে তো খাওয়া আমার জন্য বিলাসিতা। তো অনেক কষ্টই গেছে। আর আমার এই অ্যাডমিশনের সময় আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। বাবার যক্ষ্মা রোগ ধরা পড়ে, এমন একেবারেই হয়ে পড়ে। অলরেডি বাবার সমবয়সী যারা আছিল তারা, আমি শুনি যে মারা যাচ্ছে। আমার অনেক কষ্ট হতো। এমনকি পড়ার টেবিলে আমি কান্না করতাম যে বাবা, আমার বাবার সাথে কিছু যেন না ঘটে যায়। তো নামাজে আমি অল টাইম এই দোয়াটাই করতাম, যেন আমি যেন চান্স পাই এবং আমার বাবা যেন সুস্থ থাকে, আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে। তো আল্লাহ হয়তোবা শুনছে। আর দেখা যেত যে আমি ওই অ্যাডমিশনের সময় ভাই আমি প্রতিজ্ঞা করছিলাম যে খাতায় আমি লিখে রাখছিলাম যে আমি চান্স পাবোই এবং আমাকে সংসারের দায়িত্ব নিতে হবে। যে তাছাড়া ফ্যামিলি কিভাবে চলবে? আমার বাবার তো এখন কোনো নেই যেন আমার ফ্যামিলির খরচটা বেয়ার করবে। তো ওইগুলো যখন খারাপ লাগতো বা করতো, তখন আমি ওইগুলো দেখতাম। আবার মোটিভেশন নেওয়ার জন্য অনেকে মোটিভেশন খোঁজে। দেখা যেত আমার বাবার ছবি আমি আমার ওয়ালপেপারে সেট করতাম। আমার মায়ের ছবি আমি ওয়ালপেপারে সেট করতাম। যে না, বাবা-মা এত কষ্ট আছে, বা ওইগুলো দেখে আমি অনেক মোটিভেটেড হতাম। তোমার বড় ভাই আপু যদি এই ভিডিওটা মানে দেখতেছেন, যদি দেখেন, তাহলে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, যে আপনারা না থাকলে হয়তো জাকারিয়া এই অবস্থায় আসতেই পারত না। জাকারিয়ার বড় ভাই আপুর মতো বড় ভাই আপু পাওয়া আসলে অনেক বড় একটা ব্লেসিং। আর তোমার মা বাবা নিশ্চয়ই তোমাকে নিয়ে অনেক গর্বিত, তাই না? জি, বাট এখন মনে তোমার হয় মধ্যে সন্তান পাওয়া আসলে অনেক বড় একটা ব্লেসিং ওনার জন্য, যে কিনা শুধু নিজের না, পুরো পরিবারের কথাটা চিন্তা করতেছে। তোমরা, আমি জানি অনেকেই ওর গল্পটা শুনতেছো, রিলেট হয়তো খুব বেশি মানুষ করতে পারতেছে না নিজের সাথে, বাট ওর সিনারিওটা নিশ্চয়ই চিন্তা করতে পারতেছো, ও কোন অবস্থা থেকে কতটুকু স্ট্রাগল করে এই অবস্থায় আসছে। হুম এখন আমরা সবাই, বেশিরভাগ মানুষই অনেক সুবিধা পাই, গাড়ি আছে, যাওয়া আসা থেকে শুরু করে সবকিছু। এরপরেও যদি আমাদের কোনো এক্সকিউজ থাকে যে আমার এটা নাই, এই জন্য আমি পড়াশোনা করতে পারতেছি না, আমার বাসায় ভালো টিচার নাই, এই জন্য আমি পড়তে পারতেছি না, আমার বাসায় বুয়েটের ভাইয়া এইসব পড়ায় না, এই জন্য আমি পড়তে পারতেছি না, এগুলো শুধু এক্সকিউজ। ও যদি পারে, আমরা কেন পারবো না? তো জাকারিয়া, এর পরের কাহিনীটা আচ্ছা ভাই, অ্যাডমিশনের সময় দেখা যেত যখন অ্যাডমিশন গুলো আমাদের কাছে চলে আসলো, যে পরীক্ষাগুলো, তখন আমি মানে পরীক্ষায় যেন আবেদন করবো, ওই টাকাটা আমি পেতাম না। আমার খুব খারাপ লাগতো। যেন অনেকে মেডিকেল এক্সাম দিচ্ছে, আবার অনেকে অন্য ভার্সিটিতে দিচ্ছে, বিইউপি বা আদার্স এক্সাম গুলো, এক্সপিরিয়েন্সের জন্য। আমি ওগুলো দিতে পারিনি। আমি জাস্ট ৩ টা এক্সাম দিয়েছি, বুয়েট, কুয়েট এবং ডিউ, এবং আল্লাহর রহমতে এই ৩ টাতেই আমি চান্স পেয়েছি। মাশাআল্লাহ। তো এখন আমরা ২ টা জিনিস দেখলাম। ওর বই কেনার টাকা পর্যন্ত ছিল না। তো আমাদের দেশে কিন্তু এখানে একটু সংস্কার দরকার, আমার যেটা মনে হয়। আমাদের দেখা যায় যে কলেজে একটা সাবজেক্টেরই অনেকগুলা বই থাকেন। বইগুলোর দাম যে কম এরকম না। প্রতি একটু মানে কয়েকদিন পরই কিন্তু এডিশন বের হয়। সো দেখা যায় যে অনেক বই কেনা লাগে। আর আমরা যদি কোনোভাবে এরকম একটা সিস্টেম করতে পারি যে একটা সাবজেক্টের একটাই বই, তাহলে হয়তো আমাদের শিক্ষার্থীদের বই কেনার যেই ফিন্যান্সিয়াল প্রেশারটা, সেটা আসলে কমে যেত।
তো আমি জানি না এটা কবে ঠিক হবে বা আদৌ ঠিক হবে কিনা। তো দায়িত্বশীল কেউ যদি এটা দেখে থাকেন, তাহলে এরকম একটা রিকোয়েস্ট থাকলো যে আমাদের কলেজেও যাতে একটা সাবজেক্টের একাধিক বই না, শিক্ষার্থীদের উপর এই প্রেশারটা না পড়ে। আর দ্বিতীয়ত যেটা, অ্যাডমিশন সিজনের সময় এরকম হয় যে অনেকগুলো অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টের ফর্মের টাকা দিতে দিতেই ফকির হয়ে যাওয়া অবস্থা। জাকারি তো তাও ৩ টা দিছে। এরকম হাজার, হাজার শিক্ষার্থী শুধু ফর্মের টাকা না। এরকমও হয় ফর্ম ফিল আপ তো না। ঢাকার জন্য ঢাকায় যাও, চিটাগাংয়ের জন্য জি। চিটাগাংয়ে যাও, রাজশাহীর জন্য রাজশাহীতে যাও। তো এটা আসলে অনেক মানে পুরা আমাদের দেশের জন্য একটা ওয়েস্ট। আমরা কি সেন্ট্রালাইজড কোনো একটা সিস্টেম বানাইতে পারি? সেটা হোক কয়েকটা ক্যাটেগরি থাকুক, ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা, মেডিকেলের জন্য একটা, ভার্সিটির জন্য একটা। বাট সেন্ট্রালাইজড এরকম কিছু সিস্টেম থাকার দরকার আমার মনে হয়। নাহলে আমাদের দেশেরই একটা হিউজ সিস্টেম লস যেটা হচ্ছে। অ্যাডমিশন টেস্টের জন্য পুরা ১-১.৫ মাস ধরে পুরা দেশ ঘোরাঘুরি করা। এটা আসলে মানে কোনোভাবেই ফিজিবল না। জাকারিয়া কিছু বুঝতে বক্তব্য? পারছি। ওই যাতায়াতের কথা যেহেতু বললেন আমি ওইটা বলতে চাই। যখন আমাদের তো অনেক মানে বুঝছো সিগারেট ভেঙে গিয়ে অনেক মানে আমাদের মতো স্টুডেন্টদের যেন অনেক কষ্ট হয়ে যায় যাতায়াতের জন্য। একবার মানে খুলনা যাওয়া, চিটাগাং যাওয়া, ঢাকা যাওয়া। তো আমি দেখা যেত যে আমি যে টিকিট কিনবো ওই টাকাটা ছিল না। তো দেখা যেত ট্রেনে আমি দাঁড়িয়ে যেতাম। আবার দেখা যেত পরিচিত বন্ধু-বান্ধবদের সাথে দেখা হইতো। তো এই সময় কি করতাম আমি মানে ট্রেনে যদি কোনো ফাঁকা জায়গা থাকতো যে নিজে মানে লজ্জা পাইতাম। যেন ওরা বসে যাচ্ছে আমি দাঁড়িয়ে যাচ্ছি। দেখা যেত লুকিয়ে পড়তাম। যাতে এট লিস্ট মানে না ভাবে যেন ও দাঁড়িয়ে কেন যাচ্ছে এরকম। আবার দেখা যেত যে টিটি স্যার এসে ধরলে যেন ওইটা টিকিট নেই। রিকোয়েস্ট করতাম আবার যেভাবে হোক একটা মানে পার করতাম আরকি। আমি জানি না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কোনো অথরিটি বা কোনো টিচাররা এই ভিডিওটা দেখতেছেন কিনা। কিন্তু আমি সিউর যে আমার স্টুডেন্ট এরকম অনেকেই আছো যারা দেখতেছো। তোমরা এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ো। আম যদি এরকম কোনো দাবি ওঠে, আমি জানি তোমরা সবাই এটার সাথে একত্রতা পোষণ করবা। কারণ তোমরাও কিন্তু এই ফেজটার মধ্যে দিয়ে গেছো। গেছো না? পুরা বাংলাদেশ দৌড়াদৌড়ি। এটা হয়তো অনেকের জন্য পুরা দেশ ট্রাভেল করা, দেশ ঘুরা মজার একটা বিষয়। কিন্তু সবার জন্য ব্যাপারটা এরকম না। সবার ফিন্যান্সিয়াল অবস্থা এক না। জাকারিয়ার অবস্থা এটা দেখতেছো। আর ভাই আমি যে অ্যাডমিশনে থাকবো পরীক্ষার আগের রাত। আমার তো ঢাকায়ও পরিচিত কেউ ছিল না, খুলনায় কেউ ছিল না। তো দেখা যাইত যে বড় ভাইয়াকে বলতাম। বড় ভাইয়া হয়তোবা ওরও দেখা যেত ভার্সিটিও কোনো বড় ভাইয়াকে ধরতো। সেই বড় ভাইয়া দেখা যেত কাউকে ম্যানেজ করে দিত যেন ওকে রাখ। দেখা যেত হলে থাকতাম। মানে ঐরকম যেহেতু নিজের আত্মীয়স্বজন ছিল না ঐরকম পরিবেশ পেতাম না। পরীক্ষার আগের রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। আমার মনে পড়ে না যে কোনো এক্সামে আমি ঠিকমতো ঘুমিয়ে দিয়েছি। দেখা যেত ২ ঘন্টা ৩ ঘন্টা ঘুম দিয়ে মাথা কাজ করতো না ভালো। ওইরকম অনেক টেনশন কাজ করতো। যেন ঘুম হলো না তাও এক্সাম কি হবে বলো? তোমার স্ট্রাগল এর গল্প তো শুনলাম। এবার একটা মোমেন্টের কথা জিজ্ঞেস করব। তোমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট যেই দিন দিছে, ওই দিন থেকে ওই দিনের মোমেন্টটা কিরকম ছিল? এন্ড সবার অনুভূতি কি ছিল? তোমার অনুভূতি কি ছিল? আচ্ছা। তো আমাদের সময় কথা ওঠে যে আজকে দিবে বা কালকে দিবে রেজাল্ট এরকমভাবে। তো আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম যে কবে দিবে? এরকম। যেহেতু এক্সাম মোটামুটি ভালোই দিয়েছিলাম। তো আশাবাদী ছিলাম যে না এটলিস্ট মেরিট লিস্টে শেষের দিকে হলেও নামটা আমার থাকবে। তো দেখা যায় যেদিন রেজাল্ট দিবে ঐদিন রাতে আমি ৯টা কি ৯টার পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। যে পরে দেখলাম যে তাও দেয় নাই। তো ঘুমিয়ে গেলাম মন খারাপ করে যে না আজকেও দিল না। তো এরকম তো ঘুম আসছিল না। চিন্তা, একটা টেনশন কাজ করত। তো এরপরে কিছুক্ষণ পরে আমি ফেসবুকে ঢুকলাম দেখি যে অভিদা তো পোস্ট দিছে যে বুয়েট রেজাল্ট বা এরকম একটা। তো ১ম এ বিশ্বাস করছিলাম না। তো আমি ভাবছিলাম যে দাদা তো মজা করে। দাদা কি মজা করেই দিল নাকি এরকম। তো পরে আবার চেক দিলাম দেখে যে সবাই কমেন্ট লিখছে যে আলহামদুলিল্লাহ এততম, এততম। পরে বিশ্বাস করুন পরে রেজাল্টে দেখলাম আর ইন্টারেস্টিং বিষয় হলো আমার ওই সময় ফোনে চার্জ ছিল না। না আমি তখন যে ফোনটা ইউজ করতাম ওটা একেবারেই লোয়েস্ট ফোন ছিল। তো ঠিকমতো চার্জ থাকতো না। দেখা যেত 2% চার্জ ছিল। সিরিয়াসলি বলতেছি 2%। তো এমন নেটও ভালো কাজ করে না। তো আমি তাও পিডিএফ অনেক কষ্টে করলাম। আমার তো খুবই ভয় লাগতেছিল যেন কি হয়। তো দেখেছেন আমার নাম নেই। তো তো অনেক অবাক হয়ে গেছিলাম যে ভালো এক্সাম দিয়েও এতজনের মধ্যেও নাম নেই। পরে মন খারাপ।
মাকে বললাম যে, নাম নেই, মারও অনেক মন খারাপ। তো পরে আবার কি করব? পরে আবার ওয়েটিং লিস্টে আমি যাবো। তো ওয়েটিং লিস্ট আমি আর খুঁজে পাচ্ছি না যে কি হয়? তো দেখা যায় এভাবে করতে, করতে আমি এক ফ্রেন্ডকে মেসেজ দিলাম যে ওর কি? তো ও বলল যে ও ১৩০০ সামথিং হয়েছে। তখন আমি কনফিডেন্ট পেলাম যে আমরা তো প্রায় সেম লেভেলের স্টুডেন্ট ছিলাম। তো ওর যদি থাকে আমারও তো থাকার কথা। তো আমি এক সিনিয়র ভাইকে মেসেজ দিলাম যে, "ভাই চেক দে", মানে রুল দিলাম যে একটু চেক দেন। তো ভাই বললে যে আমার ৩৮৩ আছে এবং ডিপার্টমেন্ট ত্রিপলি। তো আমি ভাবলাম যে ভাইয়া কি মজা নিচ্ছে নাকি? মানে বিশ্বাস হচ্ছিল না। যে আমি কখনো চিন্তা করিনি যে আমি ত্রিপলি ডিপার্টমেন্ট অফ বুয়েটে তাও ডিজার্ভ করি কিনা। আমি এটা কখনো চিন্তা করিনি। আমি জাস্ট সবসময় চিন্তা করছি যে আমি ওয়েটেন থেকে হয়ে যেন আমি চান্স পাই। এট লিস্ট আমি যেন বুয়েটে পড়তে পারি। এই মনোবলটা আমার অল টাইম ছিল। তো পরে বাসায় বললাম, আমি তো মাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম। বাবাকে চুমু খেলাম কপালে, মুখে। তো বাবাও কান্না করে দিয়েছিল, বাবা-মা। পরে বাসায় অনেক আনন্দ আর সবাইকে জানানো হলো যে নেই। তারপর? তো আ তারপরও অনুভূতি আপনারা বললেন যে অনুভূতি শেয়ার গল্পটা আনবেন। তো আমি অনেক পিছনে সিরিয়ালে ছিলাম। যে রাত মেবি ৪:৩০ পর মনে হয় আমার গল্পটা শোনানো হয়। আর ওইদিন সারারাতই জেগেছিলাম। মানে ঘুম আসে নাই। এদিন এটা সবাই সারারাত জেগে থাকে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট যেদিন দেয়, আর যারা সফলতা অর্জন করে, এক্সাইটমেন্টে ঘুম আসে না। এটা অলমোস্ট সবারই কাহিনী। তো বাকিদের অনুভূতি কি ছিল? তোমার ফ্যামিলি, আব্বু-আম্মু? তারাও অনেক খুশি এবং তারা শুধু এতেও বলছিল হয়তোবা ফ্যামিলি এবার ঘুরে যেতে পারে বা ফ্যামিলি যদি একটু এগোতে পারে। মানে ফ্যামিলিটাও অনেক নিচু হয়ে আছিল। যে না টাকা-পয়সা নেই। তারপরে যে একটা আনমরা অবস্থায় ছিল। যে ছেলে কি করবে? কারণ আমি তো ভবিষ্যৎ বলতে গেলে আমার পরিবারের জন্য। তো যখন চান্স পেলাম ইনশাআল্লাহ পরিবার খুবই খুশি, যে ভাবলো যে না পরিবার এখন হয়তোবা কিছু এগিয়ে যাবে। জাকারিয়ার মতো এই ফিলিংসটা তোমাদের মাঝখানে আসুক। যে তুমি তোমার পরিবারের ভবিষ্যৎ। তোমার পরিবারের হালটা তোমাকে ধরতে হবে। এইটা যদি আসে না, তাহলে তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ। কোন এক্সকিউজ দিচ্ছ না, ফাঁকি-ঝুঁকি করতেছ না। সো এরকম জাকারিয়ার ফিলিংসটা বাংলাদেশের সব শিক্ষার্থীর মাঝেই ছড়ায় পড়ুক। তো জাকারিয়া, তোমার পুরা গল্পটা তো আমরা শুনলাম। এখন তোমার জুনিয়র যারা আছে ২৫, ২৬, ২৭ বা যেকোনো স্টুডেন্টের জন্য তোমার যদি কিছু বলার থাকে, কোনো সাজেশন বা যেকোনো কিছু, কিংবা তোমার কোনো মোটো যেটা তুমি সারা জীবন ফলো করে আসছো এরকম কিছু? আচ্ছা, আমি ১ম এই সবাইকে বলব যারা জুনিয়র আছো তোমাদেরকে বলব কষ্ট করার মেন্টালিটি থাকতে হবে। যে জীবনে কষ্ট করতে হবে। কারণ আমি নিজেও অনেক কষ্ট করে এত দূরে এসেছি। আর অন্যের সাথে কখনো কম্পেয়ার করা যাবে না। যেন অন্য তোমার বন্ধুরাও অনেক ফেসিলিটি পায় বা তারা ভালো কলেজে পড়ে। তুমি ভালো কলেজে পড়তে পারো নাই। তো ওইসব ভাবা যাবে না। নিজেকে সময় দিতে হবে। প্রচুর সেলফ স্টাডি করতে হবে। এটা আমি অনেক করেছি। যে নিজেকে অনেক সময় দিয়েছি পড়ার টেবিলে। তোমাদেরকে বলব যে তোমরা যতই বলো যে অন্য কোচিং সেন্টারে যাও বা বাসায় বই-টিয়ান ভাইয়াদের নিয়ে আসো। তুমি যদি নিজেকে না সময় দাও আমি বলব যে এটা অনেক টাফ যে এগিয়ে যাওয়ার জন্য। আর টেক্সট বইটা ভালো করে পড়বা সবাই। যদিও আমার এই ক্ষেত্রে একটু গাফিলতি ছিল। আমি ক্লাস নোটে বেশি জোর দিয়েছি। তো কাভার হয়ে গেছে যদিও। তারপরেও বলব যে টেক্সট বইটা ভালো করে পড়বা। আর লেগে থাকবা সবসময়। Facebook এ অ্যাডিক্টেড হওয়া যাবে না। যে কে কোর্স কোন কোর্স পাইরেসি করলো বা আ কোন ভাইয়ার কি হলো বা কার বদনাম হলো এসব করবা না। এখন এগুলো অনেক চলে। আর ধরো এইচএসসি ২৭ ওরা তো কিছুদিন পরেই হ্যাঁ, হ্যাঁ। আসবে। তো ওরা একাডেমিকটা কিভাবে শুরু করতে পারে? তুমি তো যেহেতু নিজে পড়াশোনা করছো এবং YouTube দেখে পড়াশোনা করছো, ওদের প্রতি যদি কিছু সাজেশন, ওরা জাস্ট এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, কিছুদিন পরে কলেজে উঠবে। আচ্ছা, আচ্ছা। তোমরা ফ্রি টাইমে যখন এসএসসি পরীক্ষা দিবা তার ওই ফ্রি টাইম গুলো হয়তোবা উম আ এনজয় করবা, অবশ্যই এনজয় করবা। কারণ ইন্টারমিডিয়েটে অনেক প্রেশার পড়ে যাবে। তো তার ফাঁকে, ফাঁকে কারণ ২৪ ঘন্টার মধ্যে তো সবসময় এনজয় করা সম্ভব না। তো দেখা যায় তো কিছুক্ষণ ইন্টারমিডিয়েটের পরে কিছু পড়ে রাখলা বা তোমরা অনেকে উম বিভিন্ন কলেজ আছে এনডিসি বা সেন্ট জোসেফ ওগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো। আর কলেজে ওঠার পর আমি বলব যে
প্রথম থেকে সিরিয়াস হওয়ার চেষ্টা করবা। ওই ইউটিউব থেকে ফ্রি ক্লাস বা তোমাদের ফেভারিট কোনো কোর্স থাকলে ওগুলো করতে পারো। ওগুলো করে তোমরা নিজের ক্যালিবারটা দেওয়ার চেষ্টা করবা। এখন তোমাদের উদ্দেশ্যে, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে, জাকারিয়ার গল্পটা তো শুনলাম, কি মনে হলো? নিজের ইচ্ছা শক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই তোমার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ও ঠিক মতো খাওয়াও পায় নাই, এমনকি ও এখানে বলে নাই, বাট ওর ওই ইন্টারভিউটা যেটা আমাদের বুয়েটে ভর্তি পরীক্ষার পরের দিন হয়েছিল, মানে ওই দিন রাতেই হয়েছিল, ও রোজা রেখে ইফতার করতে শুধু পানি দিয়ে, তাই না জাকারিয়া? জি তো বোঝো কোন অবস্থা থেকে, এমন মানে প্রত্যন্ত একটা অজপাড়া গা, যেখানে আমি জানি না ইলেকট্রিসিটি আছে কিনা, হ্যাঁ, ইলেকট্রিসিটি আছে, রোড নেই, রাস্তা নাই, ইন্টারনেট ইন্টারনেট কিছু কিছু জায়গায় আছে, মানে অত আইডিয়া নেই, বাসায় যেহেতু খুব থাকিনি। ও আমাদের আশেপাশে মানে পাড়াটাই নাই ওরকম। ইন্টারনেটও ঠিক মতো নাই। টিউশনই করায়, যখন নিজে পড়াশোনার পাশাপাশি টিউশন করাই তো কলেজে থাকতেই, অ্যাডমিশন ফি মাত্র 3,000 বা 5,000 টাকা। ওই টাকাটা জোগাড় করার মতো সামর্থ্য ওর ছিল না। ঋণ করে ওর বড় ভাইয়ের হেল্প নিয়ে তারপর এটা করছে। এরপরেও ও কিন্তু ব্যর্থ হয় নাই, তাই না? ও বাংলাদেশের সবচেয়ে সেরা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এ, সেটা সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্টটায় এখন অধ্যয়নরত আছে। ও যদি পারে তাহলে আমাদের কি এক্সকিউজ? আমাদের কি এক্সকিউজ? আর ওর গল্পটা নিশ্চয়ই আলাদা না। মানে ধরো একজন এরকম ঢাকা শহরের খুবই নামি দামি কলেজে পড়ছে, সব সুযোগ সুবিধা পাইছে, তো ওর জন্য কিন্তু বুয়েটে চান্স পাওয়াটা অত কঠিন ব্যাপার না, সহজ একটা ব্যাপার, ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু জাকারিয়ার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ও কিন্তু ওদের থেকে সবার থেকে বেশি স্ট্রাগল করছে। সো যেই ছেলেটা একদম সোনার চামচ মুখে দিয়ে বুয়েটে চান্স পাইছে আর জাকারিয়া, এই দুইজনেরকে আসলে সেম পাল্লায় মাপলে হবে না। জাকারিয়া অনেক বেশি স্ট্রাগল করছে। এই স্ট্রাগলটা হয়তো সামনে, সামনের যে লাইফটা, বুয়েটের লাইফ বা তারপরে, সেখানে ওকে আরো এগিয়ে নেওয়ার জন্য হেল্প করবে, অনুপ্রেরণা যোগাবে। তো আমরা আজকে জাকারিয়ার গল্পটা এখানেই শেষ করতেছি। তো আশা করি জাকারিয়ার মতো কেউ যদি থাকো শুনে, জাকারিয়া কিন্তু তোমাদের ইন্সপিরেশন। সামনের বছর জাকারিয়ার জায়গায় তোমাকে চাই এখানে। কোনো কিছুই কিন্তু অসম্ভব না। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।